আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম ৯। আপনার সময় ২৫ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বাজেট বক্তৃতা আমাকে দিতে হচ্ছে, ভূমিধস হয়েছে দেশে, একই সাথে বাজেট ধস হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই বাজেটে 2017-18 সালের জন্য একটি মেগা বাজেট 4,266 কোটি টাকার মেগা বাজেট প্রকল্প বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। এর মধ্যে ঘাটতি হচ্ছে 1,12,265 কোটি টাকা। ওনার বাজেট বক্তৃতা শুরুতেই আছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, মানে ওই ইয়েতে আছে, এবং এত চমৎকার ভাষা উনি বর্ণনা করেছেন এবং সেই ভাষা দেখে মনে হচ্ছে আমার সেই কিডসের সেই কবিতা ওড টু নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল ছিলেন যে ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনে, অর্থাৎ ইমাজিনারি ওয়ার্ল্ডে, নট ইন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। নাইটিঙ্গেলের জগতে কোনো সমস্যা ছিল না, সব কিছু সুন্দর, সব কিছু সাবলীল, সব কিছু এত সুন্দর যে নাইটিঙ্গেল হাসি খুশিতে গান গাইতো, গাছে চড়ে বেড়াতো এবং মনে করতে এটাই বোধহয় পৃথিবী। কিন্তু নাইটিঙ্গেলের জগৎ হচ্ছে ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, এবং সে যখন ফিরে আসলো বাস্তব জগতে তখন সে দেখলো এটা অনেক কঠিন। যখন বাড়িতে পা দিল দেখলো না, এখানে এত কিছু পাওয়া যায় না, এত 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 সোজা নয়। তাই আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি নাইটিঙ্গেল জগৎ থেকে ফিরে আসুন। আপনি তো ওটা নাইটিঙ্গেল পড়েছেন, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি তার জগৎ থেকে ফিরে আসুন। ডোন্ট লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, ডোন্ট লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, কাম ডাউন টু দ্য রিয়েলিটি, কাম ডাউন টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যাকচুয়ালিটি। এটাই আমি আশা করব। এবং মনে হচ্ছে ওনার বক্তব্য শুনে মনে হয়েছে বিধ্বস্ত মন্ত্রীর বন্যাঢ্য রূপকল্প। এই বাজেটটা হচ্ছে বিধ্বস্ত মন্ত্রীর বন্যাঢ্য রূপকল্প। আমি এখানে উনি ডেফিসিট বাজেটে 1,12,275 কোটি টাকা বলেছেন, এগুলো ডেফিসিট, এগুলো ঘাটতি আছে। এবং আমি ওনার বই থেকে পড়ছি যে ঘাটতিটা উনি কোর্ট থেকে মিটাবেন। ঘাটতি মিটাবেন কোন সোর্স থেকে? সেখানে উনি বলেছেন যে, আমি একটু পড়ে শোনাই, আগামী অর্থ বছরে বাজেটে ঘাটতি দাঁড়াবে 1,12,275 কোটি টাকা, যা উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তা খাতে এত। আচ্ছা, ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে আসবে 51,924 কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস হতে আসবে, মানে অর্থাৎ ট্যাক্স, জনগণের গাড়ির উপর ট্যাক্স বসিয়ে 60,352 কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক, অর্থাৎ ব্যাংকেগুলো দণ্ডদশা, সে ব্যাংক থেকে নেবেন 28,203 কোটি টাকা। এবং সঞ্চয়পত্র, গরিব মানুষের সঞ্চয়পত্র, পেনশনারদের সঞ্চয়পত্র, সেখান থেকে অন্যান্য ব্যাংক বহির্ভূত উৎস হতে 32,149 কোটি টাকা দিয়ে উনি এই 1,12,000 কোটি টাকার ঘাটতি পূরণ করবেন। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? যেখানে ব্যাংকগুলো এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, ব্যাংকগুলোকে দেউলিয়া হয়ে গেছে, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, এবং এগুলোকে এখন আইসিইউতে নেওয়া হচ্ছে ব্যাংকগুলোকে, এবং সেখানে উনি বলছেন এটা নাকি উনি করতে পারবেন। আর তাহলে বলি যে গত বাজেটে উনি কী বলেছিলেন? গত বাজেটে কিন্তু 97,000 কোটি টাকার ঘাটতি ছিল, এই বইতে লেখা আছে 97,000 ঘাটতি, সেই ঘাটতি গিয়ে পৌঁছেছে 98,000 কোটি টাকাতে। এবং সেখানে তিনি যেটা আশা করেছিলেন যে বৈদেশিক অর্থায়ন থেকে আসবে 36,305 কোটি টাকা, সংসদীয় বাজেটে উৎস হতে অর্থায়ন কিছুটা কমিয়ে 28,771 টাকা, অর্থাৎ তিনি সেটা 36,000 টাকা তিনি আশা করেছিলেন বৈদেশিক উৎস থেকে, কিন্তু পেয়েছেন মাত্র 28,000 কোটি টাকা। এবারও আমি হলফ করে বলতে পারি সংসদে উনি এই বৈদেশিক উৎস থেকে যেটা বলেছেন সেটা উনি আদায় করতে আসবে না, এবং অভ্যন্তরীণ সোর্স থেকে তিনি আনতে পারবেন না। এবং এই সমস্ত
আমাদেরকে কল্পনার ফানুস দেখিয়ে কি লাভ? এ তো কল্পনা বিলাস বাজেট নিয়ে আমরা কি করব? আমরা এখন আসতে পারি যে ঠিক আছে, আপনারা গত এই অর্থ বছরে জিএডিপি সিওডিপি পর্যন্ত আপনারা সম্পন্ন করতে পারেননি, মাত্র 60 ভাগ কাজ হয়েছে, এখনও 40 ভাগ কাজ বাকি আছে। এবং এই আগামী 30শে জুনের মধ্যে আপনি পরিকল্পনা মন্ত্রী আছেন, অর্থমন্ত্রী তো নাই এখানে, এই অর্থ প্রতিমন্ত্রী আছেন মাননীয়, কিন্তু অর্থমন্ত্রী নাই। আমি ওনাকে বলতে চাচ্ছিলাম, কারণ উনি একবার বলেছেন যে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী কিন্তু অথরিটি না, আই এম দ্য অথরিটি। এটা কিন্তু উনি অফকোর্স পাবলিকলি বলেছেন, উই হ্যাভ সিন ইন দ্য পেপার, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটাও বলা উচিত হয়নি, এটা উনি বলতে পারেন না, উনি সেটা বলেছেন সেটা। তাই এখন অর্থমন্ত্রী উনি বলছেন আই এম দ্য অথরিটি। অর্থ প্রতিমন্ত্রী যখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কিছু কিছু জিনিস কমানো হবে, তখন সেটাও তিনি অপোজ করেছেন। এবং এই ধরনের যদি সরকারের মধ্যে কন্ট্রাডিকশন থাকে তাহলে তো কোনো কিছু বাস্তবায়ন হবে না। এবং সেখানে কোনো দিনেই 30শে জুন মাত্র কয়দিন বাকি, আজকে 20 তারিখ, 10 দিনের মধ্যে কি 40% কাজ করতে পারবেন, যেখানে 12 মাসে পারেননি। উনি জিডিপি গ্রোথ নিয়ে খুব কথা বলেন যে জিডিপি গ্রোথ 6% হয়েছে, 7.4% হয়েছে, হবে আগামী অর্থ বছরে, এবং এই বছরে 7.24 হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওনার সাথে বিতর্ক না গিয়ে আমি বলতে পারি জিডিপি গ্রোথ কি একমাত্র প্যারামিটার অফ ইকোনমি? এটা কি উন্নয়নের একমাত্র মাপকাঠি? অবশ্যই একমাত্র মাপকাঠি নয়। There are lot of parameters of development. This one of the parameters. বাট এটার উপর বেসিস করে আপনি গর্ব করতে পারেন না দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাসড়কে যাচ্ছে। যেমন মনে করেন আমাদের শরীরে 3টা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, পালস রেট, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন এবং ব্লাড প্রেশার। যখনই আপনি মনিটরের সাথে লাগাবেন, কানেক্ট করবেন আমাকে, এই 3টা ডাক্তার দেখবে যে পালস রেট ঠিক আছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা, এবং আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। 3টা যদি মিলে যায় তাহলে বলবেন ইউ আর হেলদি, অর্থাৎ ইউ হেলথ ইজ হেলদি। এখন এখানে অনেকগুলো প্যারামিটার্স আছে, সেগুলো যদি একসাথে হয় এবং সেগুলো যদি সব একই সমান থাকে, তখনই বলতে পারবেন ইউ হ্যাভ এ হেলদি ইকোনমি। আর শুধুমাত্র গ্রোথ রেট দিয়ে আপনি হেলদি ইকোনমির যে আছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। এটা মিথ্যার বেসাদে দিয়ে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন। আপনাকে সত্যের কাছাকাছি হতে হবে এবং কঠিন সত্যকে আলিঙ্গন করার মতো সাহস থাকতে হবে। ডিবাঙ্কিং ট্রুথকে, শেকিং ট্রুথকে আলিঙ্গন করার মতো সাহস প্রতিটি রাজনীতিবিদের থাকা উচিত। কারণ সত্য নিয়ে আমরা কাজ করি, মানুষ নিয়ে কাজ করি, মানুষের কল্যাণেই আমরা কাজ করি। এবং তাহলে এই প্যারামিটারগুলো কি? হোয়াট আর দ্য আদার প্যারামিটার্স অফ এ হেলদি ইকোনমি? আমি একটা পড়ছি, সেটা হচ্ছে স্ট্রং মানি মার্কেট, ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, আমি এগুলো পরে আসছি, এগুলোতে কী অবস্থা, ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, হাই জিডিপি গ্রোথ, এটা ঠিক আছে, ওনারটা মেনে নিলাম, এটা নিয়ে বিতর্ক যাচ্ছি না। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার আছে কি, গুড গভর্নেন্স, ল অ্যান্ড অর্ডার, কোয়ালিটি অফ এডুকেশন, দিজ আর দ্য আদার প্যারামিটার্স। এগুলো যদি ট্যালি করে তখনই আপনি বলতে পারবেন ইউ আর হ্যাভিং গুড ইকোনমি, ইউ আর গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড ইউ আর ইমপ্রুভিং দ্য লট অফ দ্য পিপল। কিন্তু তা না হলে কিন্তু আপনি বলতে পারেন না যেটা হচ্ছে। এখন তাহলে ব্যাংকিং সেক্টরের কথা বলতে আছি। হোয়াট অ্যাবাউট দ্য মানি মার্কেট? 1,16,000 কোটি টাকা আপনার খেলাপি ঋণ, 1,16,000 কোটি টাকা খেলাপি ঋণ ব্যাংকে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। তার মধ্যে আপনারা 42,000 কোটি টাকা অবলম্বন করেছেন। কার টাকা অবলম্বন করেছেন? ব্যাংকে তো সরকার টাকা দেয় না, ব্যাংকে তো আমানতকারীদের টাকা, এটা তাদের গচ্ছিত টাকা। সেই টাকা লুটপাট হচ্ছে, সেই টাকা বিদেশে পাচার হচ্ছে। সেই ব্যাপারে 150 পৃষ্ঠার এই বাজেট বক্তৃতায় তিনি কোনো উল্লেখ করেননি। এবং সেটা কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে পাচারকৃত টাকা আনা যায়, কীভাবে 1,16,000 কোটি টাকা আপনার যেটা খেলাপি ঋণ উদ্ধার করা যায় এবং এটাকে রিকভার করা যায়, সেটা নিয়ে কোনো বক্তব্য এই বাজেট বক্তৃতায় নাই। আজকে যদি 1,12,000 কোটি টাকা এখানে ঘাটতি, যদি 1,16,000 কোটি টাকা আমরা উদ্ধার করতে পারতাম, তাহলে কোনো রকম ট্যাক্স দিতে হতো না, এই ভ্যাটের বোঝা মানুষকে বহন করতে হতো না, এই নতুন করে আবগারি শুল্ক দিতে হতো না। আজকে মানুষের জীবন, মানুষের মধ্যে একটা আতঙ্ক, প্যানিক, পিপল আর প্যানিকি হয়ে গেছে, দে গট প্যানিক, এবং এই প্যানিকি অবস্থা থাকতো না, একটা শঙ্কার মধ্যে আছে। তাইলে এটা কেন আপনারা উদ্ধার করতে পারছেন না? কিসের আপনাদের সমস্যা? প্লান্ডারিং দ্য ব্যাঙ্কিং সেক্টর, এই যে ব্যাঙ্কিং সেক্টর যে লুটপাট হচ্ছে,
এবং সেই লুটপাট কারা করছে, এই লুটপাটের পিছনে কারা আছে, এরা কি আপনাদের থেকে শক্তিশালী, সরকার থেকে শক্তিশালী? তাদেরকে কেন আপনারা আইনের আওতায় আনছেন না? তাদেরকে কেন আপনারা বিচারের সম্মুখীন করছেন না? জনগণের টাকা লুটপাট করবে, ব্যাংকের টাকা লুটপাট করবে। বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান ছিল সে এখনও ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নাকি কিছুই পায়নি, কিন্তু সারা দেশের মানুষ জানে সে লুটপাট করেছে। আর সারা দেশের পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষ যে লুটপাট করেছে তাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু সরিয়ে দিলে তো হবে না, সে যে লুটপাট করে তার বিচার হতে হবে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সমস্ত ব্যাংকের এই অবস্থা এবং এই করুণ অবস্থা, দৈন্য দশা। আমরা চাই এই টাকা উদ্ধার করা হোক, এটা হলো জাতীয় পার্টির দাবি। উদ্ধার করে ভ্যাট প্রত্যাহার করা হোক সমস্ত। 1,12,000 কোটি টাকা, এর থেকে এখানে 1,16,000 কোটি টাকা আপনি পাবেন ঘাটতি। আপনি এই 2 লক্ষ, আপনার 4 লক্ষ কোটি টাকার এই বাজেট আপনি বাস্তবায়ন করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের বক্তব্য। তারপর একদিকে ব্যাংকিং, ইট ইজ ব্লিডিং, ব্যাংকিং খাত ব্লিড করছে এবং সেখানে লুটপাট হচ্ছে। লুটের টাকাকে ভরণ পোষণ কীভাবে করবেন? আপনারা এই বাজেটে বলেছেন 2,000 কোটি টাকা আপনি ট্যাক্স পেয়ারের মানি দিবেন। মানুষের টাকা দিয়ে 2,000 কোটি টাকা ভয়ে ওই যে লুট করেছে লুটের টাকাকে আপনি পূরণ করবেন। এটাই কোনো নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে? দিস এন ইমোরাল অ্যাপ্রোচ। এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই ধরনের ইমোরাল অ্যাপ্রোচ এবং আপনাকে অবিলম্বে এই 2,000 কোটি টাকা দরকার শিক্ষা খাতে দেখ, স্বাস্থ্য খাতে দেখ, অন্য খাতে দেখ, কিন্তু লুটের টাকা পূরণ করার জন্য 2,000 কোটি টাকা কেন দিবেন? শুধু উনি এইবারে দেননি, উনি বলেন উনি অনেকগুলো বাজেট দিয়েছেন। 2014 সালে, 2015 সালে, 2016 সাল, এই 3 বছরে, অর্থাৎ এই বছর সহ 5,000 কোটি টাকা উনি আপনাদের রিক্যাপিটালাইজেশনের জন্য দিয়েছেন, রিফাইন্যান্সিং করেছেন ব্যাঙ্কগুলোকে, অর্থাৎ মূলধন দিয়েছেন ব্যাঙ্কগুলোকে। এটা তার দেওয়ার কথা না, সরকারের দেওয়ার কথা না, এটা ট্যাক্স পেয়ারের মানি দেওয়ার কথা না। ওনার কোনো অধিকার নাই যে ডিপোজিটার্স মানি থেকে, ট্যাক্স পেয়ারের মানি থেকে আপনি এই যে লুটের টাকার আর যে ঘাটতি হয়েছে লুট করার কারণে সেটা পূরণ করবেন। কোন অধিকার আছে? ওনাকে তো আইনের আওতায় আনতে হবে। তাইলে ওনাকে তো আইনের কাঠ করে দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত হয়। সেই জন্য এই কারণেই আমি মনে করি ক্রিমিনাল চার্জ আনা উচিত। উনি এটা কীভাবে প্রস্তাব করেন যে নৈতিকতা বিরোধী, এটা সমস্ত আইন বিরোধী, এটা কোনোভাবে উনি করতে পারেন না। উনি আবার এই পর্যন্ত 5,000 দিয়েছেন, আরও 2,000 কোটি টাকা দিচ্ছেন। Why plundered money will be refinanced from taxpayers' money? এটা আমার কথা। আর মানি লন্ডারিং হচ্ছে এলসির মাধ্যমে বিভিন্ন টাকা বাইরে যাচ্ছে, এই মানি লন্ডারিং আমরা বন্ধ করতে পারছি না। এবার আসছি ব্যাংকিং সেক্টর। আপনি জানেন ইজ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার অফ দ্য ইকোনমি। আমি আগেই বলেছি এই যে গ্রোয়িং ম্যালিগন্যান্সি ইন ইকোনমি, এই গ্রোয়িং ম্যালিগন্যান্সি ইন ইকোনমি, এটা যদি আপনি স্টপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে মধ্যের দেশে যেতে পারবেন না। আপনি ওই গ্রোথ রেট নিয়ে আত্মতুষ্টি লাভ করতে পারেন, আপনি গ্রোথ রেট নিয়ে আপনি একটা সেলফ কমপ্লেসেন্সির মধ্যে আসতে পারেন, কিন্তু এটা একটা আত্মপ্রতারণার সামিল। এবং একটি প্রকৃতপক্ষে মাননীয় অর্থমন্ত্রী নিজেকে আত্মপ্রতারিত করছে, একই সাথে আমাদেরকেও প্রতারিত করছে, দেশবাসীকেও প্রতারিত করছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে কথাগুলো বলতে চাই। আর আমাদেরকে ডিফল্ট কালচার হয়েছে, যে ডিফল্ট করলে কী হয়, রিশিডিউলিং করা হয়। আবার রিশিডিউলিং করে ওই আমারও তো 1,000 কোটি ডিফল্ট, রিশিডিউলিং করে আমাকে সামান্য টাকা দিয়ে আমি রেগুলারাইজ হয়ে গেলাম। দিস ইজ অ্যানাদার লুটপাট অফ দ্য ব্যাংক। আমি এটা ব্যাংকের লুটপাট করা হচ্ছে, এটা ক্রাইম, এটা ক্রিমিনাল অফেন্স, আমি এটা বন্ধ করতে হবে। আমি চাই এটা হচ্ছে দিস দ্য কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ যারা লুট করে, যারা টাকা পাচার করে, যারা ব্যাংকিং খাতকে আজকে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে এসছে, তাদের কোনো বিচার হচ্ছে না, সেই জন্য এটা করেই যাচ্ছে। মনে করছে এটাই বুঝি আইন, মনে করছে এটা তো কোনো বাধা নাই। তারা কিভাবে করে, তারা কেন বন্ধ করতে পারছেন না? আমি অবিলম্বে তাদের শাস্তি দাবি করছি এবং লুটপাট আগামী বাজেটে লুটপাটের কথা না শুনে সেটা দেখতে চাচ্ছি। আমি নয়, আমার জনগণ দেখতে চাচ্ছে। আমরা জনগণের পক্ষে কথা বলছি। এবার আসতে আমি আরেকটি ব্যারোমিটার অফ দ্য ইকোনমি, মোস্ট ইম্পর্টেন্ট ব্যারোমিটার, ক্যাপিটাল মার্কেট। আপনি জানেন, আমাদের সমস্ত সম্মানিত সদস্যরা জানে যে পৃথিবীতে যে ক্যাপিটাল মার্কেট, যেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট যখন খোলে সকালবেলা আমরা দেখতে পাই সেটা সিএনএনে তার কী অবস্থা, বেচা কিনা কী অবস্থা, ওয়াল স্ট্রিটের ইন্ডেক্সটা কী, এটা দিয়েই